হুম। আচ্ছা, আমাকে একটু বলো তো, তোমাদের বইতে ধারকের সঞ্চিত শক্তির কয়টা সূত্র দিছে নতুন বইতে? ভাইয়া একটা দিছে। হাফ সিভি স্কয়ার না কোনটা দিছে? হাফ কিউ স্কয়ার সি, কিউ স্কয়ার বাই সি? ভাইয়া হাফ সিভি স্কয়ার, হাফ সিভি কিউ স্কয়ার বাই স্কয়ারেরটাই। কিউ স্কয়ার বাই সি এটা তো দেয় না মনে হয় না? না ভাইয়া। আচ্ছা না, একটা হচ্ছে আপনার সমান্তরাল পাত দ্বয় ধারক। তা আমি চিন্তা করছিলাম ওইটা সূত্র প্রমাণ করতে গেলে তো আপনার সমান্তরাল পাত ধারক বুঝাইতে হবে, একাধিক ধারকের সাথে একটা ইন্টিগ্রেশন। আচ্ছা ভাইয়া, ধারকের সঞ্চিত শক্তির প্রমাণটা আমি আপনাদেরকে বলতেছি, কিন্তু আমি মনে হয় না বিশেষ করে আপনারা বুঝবেন না, ঠিক আছে? কারণ ইন্টিগ্রেশন আছে। তাও দেখি একটু হালকা আপনাদেরকে একটু ইন্টার সম্পর্কে ধারণা দিই, হ্যাঁ? সকালে ইন্টিগ্রেশন পড়াইছি, তো আপনাদেরকে একটু হালকা ধারণা দিই ইন্টিগ্রেশন জিনিসটা কি, ঠিক আছে? আগে একটু আজকের এখন যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি, টপিকটা হচ্ছে বলতে পারেন আপনাদের সৃজনশীল জন্য শেষ টপিক এই চ্যাপ্টারের, ইম্পর্টেন্ট টপিক, অঙ্ক আসতে পারে। সেটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটর। আপনারা দেখছেন যে একটা ধারক শক্তি সঞ্চয় করতেছে, যখন একটা ব্যাটারি ধারকটার সাথে কানেক্টেড করছিলেন, ওই ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ প্রান্তের কারণে দুইটা পাত থেকে কিছু সংখ্যক ইলেকট্রন এক পাতে জমা হয়েছে, কিছু আর কিছু জায়গায় খালি প্রোটনের আধিক্য হয়ে গেছে, যার ফলে ওই ধারকটার মধ্যে কিছু শক্তি সঞ্চয় হয়ে গেছে এবং একটা নির্দিষ্ট সময় ধরে শক্তিটা কি হয়েছে, সঞ্চয় হয়েছে। এবং যখন এটার মধ্যে শক্তি সঞ্চয় হয়েছে, ওই শক্তি সঞ্চয়কৃত ধারকটা যখন তুমি কোনো এলইডি বাল্বে লাগাইছো সেটা জ্বলে উঠছে, কারণ শক্তিটা তখন কি হয়েছে, ইউজ হয়েছে। ওকে, তার মানে আমরা বলতে পারছি ধারক শক্তি সঞ্চয় করে। এবার আসেন, যদি একটু গুছায় বলি যে ধারকের শক্তি সঞ্চয় মানেটা কি। একটা ধারককে চার্জ করার অর্থ কি? মানে আপনাকে কেউ যদি বলে, একটা ওয়ার্ড শুনবেন, ক্যাপাসিটর চার্জিং এন্ড ডিসচার্জিং, একটু বড় হইলে বা ভার্সিটি লেভেলে শুনবেন চার্জিং প্রসেস অফ ক্যাপাসিটর, অর্থাৎ একটা ক্যাপাসিটরকে চার্জ করার পদ্ধতি। অথবা ডিসচার্জিং, ডিসচার্জিং মানে এরকম না যে প্লাগ থেকে খুলে ফেলছি ভাইয়া। ডিসচার্জিং মানে কি, যে চার্জ করছেন অর্থাৎ তার মধ্যে যে শক্তিটা সঞ্চয় করছেন, সেই শক্তিটা কিভাবে আপনি ব্যবহার করবেন, বা যে শক্তিটা কিভাবে ব্যবহৃত হয়। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে চার্জিং প্রসেস অফ ক্যাপাসিটর। একটা ক্যাপাসিটরকে চার্জ করার মানেটা কি ভাইয়া? একটা ক্যাপাসিটর বা একটা ধারককে চার্জ করার মানে হচ্ছে কোনো বহিরাগত শক্তির সাহায্যে এক পাত থেকে ইলেকট্রন অন্য পাতে স্থানান্তর করা। তো তার আগে বুঝেন, একটা ক্যাপাসিটরকে চার্জ করার মানেটা হচ্ছে কোনো বহিরাগত শক্তির সাহায্যে এক পাত থেকে ইলেকট্রন অন্য পাতে স্থানান্তর করা। ভাইয়া বুঝি নাই, একটু বুঝাই দেন জিনিসটা। দেখো, যারা বুঝেন নাই তারা একটু ভিডিওটার দিকে তাকান, মনে করেন ভিডিওটার কথা, যে একটা ধারক ছিল, ওইটা চার্জিং ছিল না, চার্জিত ছিল না, দুইটা পাত ছিল, ভালো কথা। বাট এমনি এমনি কি ভাইয়া ইলেকট্রন গুলা পাস হইছে? এমনি এমনি কি ইলেকট্রন এক পাশ থেকে যায় অন্য পাতে চলে গেছে ভাইয়া? ভাইয়া। কেন করেছিল বলেন তো? কারণ আপনি একটা বহিরাগত শক্তির উৎস দিছিলেন না, আপনি একটা ব্যাটারি সংযুক্ত করছিলেন না। এবার এখানে বুঝছেন বহিরাগত শক্তি বলতে কি বুঝাচ্ছি? একটা ধারক কখনো একা একা কাজ করে না, যখন আপনি তাকে একটা শক্তির উৎসের সাথে সংযুক্ত করবেন, ওই শক্তির উৎসের প্রভাবে সে চার্জিত হয়ে যায়, তার ইলেকট্রন গুলা এক পাত থেকে অন্য পাতে চলে আসে। কথা মনোযোগ দিয়ে শুনবেন, ইলেকট্রন চলে আসে বলছি, কখনো বলিনি প্রোটন ট্রান্সফার হয়েছে। প্রোটন, যখন ইলেকট্রন চলে যায় ওই জায়গায় এমনি প্রোটন সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে? তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে একটা ধারককে চার্জ করার মানে কি, তোমার উত্তর দিতে হবে একটা ধারককে চার্জ করা মানে হচ্ছে যদি আমি কোনো বহিরাগত শক্তির সাহায্যে ধারককে কানেক্টেড করি, তাহলে ধারকের এক পাত থেকে ইলেকট্রন গুলো অন্য পাতে চলে যায়। এটার অর্থই হচ্ছে ধারকটা চার্জিত হয়েছে। বুঝা গেছে ভাইয়া? ভাইয়া। আচ্ছা, যখনই যখনই আপনি ব্যাটারি কানেক্টেড করছেন, এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। আপনি বলতেন ভাইয়া কিভাবে? যখনই আপনি ব্যাটারিটা লাগাইছিলেন, এটার এক পাত থেকে ইলেকট্রন অন্য পাতে চলে গেছে, যার ফলে এক পাতে হয়ে গেছে প্রোটন, আরেক প্রান্তে হয়ে গেছে ইলেকট্রন। তো দুই পাশে দুইটা প্লাস মাইনাস হয়ে গেছে না? দুই পাশে দুইটা বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে না? একটা প্লাস চার্জ, একটা মাইনাস চার্জ, ওদের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে। এবং আমি আপনাদের আগেও বলছি, যদি বিভব পার্থক্য না থাকে কখনো চার্জ প্রবাহিত হবে না। কিন্তু এই যে প্লাস গুলো এক পাশে হওয়াতে, মাইনাস গুলো এক পাশে হওয়াতে এদের মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়ে যায়, যার ফলে ইলেকট্রন পরবর্তীতে এলইডি বাল্বের মধ্য দিয়ে যাওয়া আসা করতে পারে। যদি বিভব পার্থক্য সৃষ্টি না হইতো, অর্থাৎ যদি নিউট্রাল থাকতো, অর্থাৎ এখানেও +5 কুলম্ব ওখানেও +5 কুলম্ব, তাহলে জীবনও ভাইয়া কোনো ইলেকট্রন আসা যাওয়া করতো না। বুঝা গেছে?
জি ভাইয়া। আচ্ছা, তাহলে ধরে নাও সূত্র প্রমাণ করছি, হাফ সিভি স্কয়ার সূত্র প্রমাণ করছি। ধরে নাও কোনো এক মুহূর্তে একটা ধারকের এক পাত থেকে অন্য পাতে কিউ পরিমাণ চার্জ স্থানান্তর হয়েছে। ধরে নাও একটা ধারকের দুইটা পাত আছে, এর মধ্যে যে কোনো এক পাত থেকে আরেক পাতে কিউ পরিমাণ চার্জ কি হয়েছে, স্থানান্তর হয়েছে। শক্তিটা তখনই সঞ্চয় হয়েছে না যতক্ষণ চার্জটা স্থানান্তর হয়েছে ভাইয়া। জি ভাইয়া। শক্তি শক্তি কখন সঞ্চয় হয়েছে, যখন এটা চার্জিত হয়েছিল। তো চার্জিত কিভাবে হয়, যখন তুমি ব্যাটারিটা কানেক্টেড করছিলা, যার ফলে মাইনাস গুলা সবগুলা এক পাশে চলে আসছিল, প্লাস গুলা এক পাশে হয়ে গেছিল, তখনই এর মধ্যে একটা শক্তি সঞ্চয় হয়ে গেছিল। তাহলে ধরে নাও কোনো একটা মোমেন্টে, কোনো একটা সময় আপনার এক পাত থেকে অন্য পাতে কিউ পরিমাণ চার্জ, কতটুকু বলছি, ধরেন কিউ পরিমাণ চার্জ কি হয়েছে, স্থানান্তরিত হয়েছে। এর ফলে দুই প্রান্তে একটা বিভব পার্থক্য সৃষ্টি হয়েছে, এবং ওই বিভব পার্থক্যটা কি সৃষ্টি হয়েছে, ওই বিভব পার্থক্যটা হচ্ছে ভি। হ্যাঁ, আর আমরা বলতে পারি ভি ইকুয়াল টু কিউ বাই সি। এই কিউটা হচ্ছে আপনার আধান, কতটুকু চার্জ গেছে, আর সিটা হচ্ছে আপনার ক্যাপাসিটেন্স, আপনার ধারকত্ব কত, মানে আপনার কতটুকু ক্ষমতা বাইরে তো আপনি যেতে পারবেন না। আপনার যতটুকু ক্ষমতা ততটুকুই আপনি কি করতে পারবেন, চার্জ বা শক্তি সঞ্চয় করতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আপনি যদি আরো একটু আরো কিছু যদি কিউ চার্জ স্থানান্তর করতে চান, তাহলে আপনাকে এক্সট্রা কিছু কাজ করতে হবে না। মানে ধরেন অটোমেটিকলি এটা কিউ চার্জ চলে আসছে, এখন আপনি চাচ্ছেন আপনি আরো একটু কিউ চার্জ কি করবেন, আনবেন। তা আর একটু কিউ চার্জ আপনি বললে কি চলে আসবে, তাকে অবশ্যই আপনাকে কাজ করতে হবে না বিভবের বিরুদ্ধে। আচ্ছা, আমি মনে করি আমি জানি এটা হচ্ছে আপনারা বুঝবেন না, তাও বলে যাচ্ছি আর কি। ধরেন ডিকিউ পরিমাণ চার্জ, ডিকিউ কেন বলা হয় আগে একটু বলি। আপনারা ফিজিক্সে অনেক কিছু দেখবেন যে ছোট হাতের ডিকিউ, ডিকিউ, এই ডিকিউটা মানে হচ্ছে খুব ক্ষুদ্র পরিমাণ চার্জ, ঠিক আছে। ডি আর ডেল্টার মধ্যে পার্থক্য আছে, আর ডেল্টা হচ্ছে অতি ক্ষুদ্র, আর ডিটা হচ্ছে ক্ষুদ্র। তো ধরেন আমি খুব ক্ষুদ্র পরিমাণ চার্জ আনতেছি, ঠিক আছে। তাহলে এই ক্ষুদ্র পরিমাণ চার্জ আনতে যায় আমার কিছু কাজ করতে হবে। আমাকে ধরেন ডিডাব্লিউ পরিমাণ কাজ করতে হবে, কতটুকু, ডিডাব্লিউ ডিডাব্লিউ পরিমাণ কাজ করতে হবে। তা আমরা ডাব্লিউ গুলো কি জানি, আমরা ডাব্লিউ জানি ভি ইন্টু ডি কিউ, ঠিক আছে। অর্থাৎ আমাকে কিউ পরিমাণ চার্জ আনতে হবে, কারণ ডাব্লিউ হচ্ছে আপনার কি, ডাব্লিউ ভি ডি কিউ। এটা অনেকে বুঝেন নাই, আমি একটু মনে করাই দিই। প্রাবল্য একটা সূত্র আছে না, লাস্ট ক্লাসে করাইছিলাম, ইকুয়াল জি টু ভাইয়া। ভি কিউ, মনে আছে, জি ভিডি ভাইয়া। ভিডি সরি, ওখানে একটা কাজ ছিল না, কাজ ডাব্লিউ, ওইটার মাধ্যমে এটা আসছে। তো যাক, এটা আমার মেইন ফোকাস না, আমি জাস্ট আপনার প্রমাণটা দেখা দিচ্ছি। ডিডাব্লিউ হচ্ছে ভিডি কিউ। হ্যাঁ, আবার ভি সমান সমান কি, পরের লাইনে আপনি আবার ভি সমান সমান কি লিখতে পারেন, ভি সমান চাইলে আপনি লিখতে পারেন কিউ বাই সি ইন্টু ডি কিউ, ঠিক আছে। এখন আপনি যদি একে ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশনের বকলম আপনাদের মাথায় নাই, তো বুঝবেন না, এটা খুব স্বাভাবিক। যদি আপনি ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশন সাইনটা হচ্ছে এরকম, যাদের বড় ভাই বোন আছে তাদেরকে জিজ্ঞেস করিয়েন, দেখাই দিবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন সাইনটা হচ্ছে এরকম। তা আপনি যদি ডিডাব্লিউ কে ইন্টিগ্রেশন করেন, ডিডাব্লিউ কে ইন্টিগ্রেশন করলে আপনি ডাব্লিউ পাবেন, ডিডাব্লিউ কে ইন্টিগ্রেশন করলে আপনার ডাব্লিউ আসবে। আর আপনার সিটা ছিল ধ্রুবক, সিটা ধ্রুবক হওয়ার কারণে ওয়ান বাই সিটা বাইরে চলে আসবে, আর আর কিউ ডি কিউটা থেকে যাবে, কিউ ডি কিউটা থেকে যাবে, কথা বুঝেন। ডিডাব্লিউ কে ইন্টিগ্রেশন করলে ডাব্লিউ কেন আসছে, ডিডাব্লিউ মানে হচ্ছে খুব ক্ষুদ্র পরিমাণ। ইন্টিগ্রেশন মানেটা কি, ডিফারেন্সিয়েশন মানে কি, ডিডিএক্স আপনার সামনে দেখবেন, ডিডিএক্স মানে হচ্ছে কোনো কিছুকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা। ডিডিএক্স মানে কি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ফেলা। আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে সামেশন আর ইন্টিগ্রেশন দুইটা সেম কথা। সামেশন মানে যোগ করা, ইন্টিগ্রেশন মানে ওই যে ডিডিএক্স কথা আপনার যে ভাঙা টুকরাগুলো ছিল ওগুলোকে একসাথে যোগ করা। ডিডাব্লিউ হচ্ছে অতি ক্ষুদ্র একটা অংশ, এরকম হাজার হাজার ক্ষুদ্র অংশকে আপনি যোগ করেন তখন আপনি ডাব্লিউ পাবেন, সেজন্য ডিডাব্লিউ কে ইন্টিগ্রেশন করলে ডাব্লিউ আসে। সিটা হচ্ছে ধ্রুবপদ, ধ্রুবপদকে আপনি ভাঙতেও পারবেন না, ধ্রুবপদকে আপনি জোড়া লাগাতে পারবেন না, সেজন্য ধ্রুবপদটা বের হয়ে আসছে। কিন্তু কিউটা ধ্রুবপদ না, কিউ ডিপেন্ডেবল। তাহলে এই কিউ ডিকিউ রয়ে যাচ্ছে। কিউ ডিকিউ এর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম ভাইয়া, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন। আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা, তারপর বলে যাচ্ছি, লাস্ট বার বললাম। একটা সূত্র আছে এক্স টু দি পাওয়ার এন, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে কি জানেন, এক্স টু দি পাওয়ার এন
x টু দি পাওয়ার n প্লাস 1 হোল ডিভাইডেড বাই n প্লাস 1। এটা হচ্ছে আপনার সূত্র, ঠিক আছে? x টু দি পাওয়ার n কে যদি আপনি কোনো ইন্টিগ্রেশন করেন তাহলে সূত্র, তাহলে এখানে দেখেন কিউ এর উপর পাওয়ার 1 আছে, তাহলে এটা কি হয়ে যাবে পরের লাইনে? পরের লাইনে এটা হয়ে যাবে 1/c, তো বাইরে আছে থাকুক, কিউ ডি কিউ হয়ে যাবে। দেখেন কিউ এর উপর পাওয়ার আছে n, x টু দি পাওয়ার n, x এর জায়গায় কিউ ধরেন আর n হচ্ছে কত 1, তাহলে সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1, যে পাওয়ার আছে তার সাথে আরো 1 যোগ হবে। এখানে কিউ এর পাওয়ার হচ্ছে 1, কিউ এর সাথে আরো 1 যোগ হবে, যার ফলে এটা হয়ে যাবে কি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি n প্লাস 1, কিউ এর পাওয়ার হচ্ছে 1, তাহলে হয়ে যাবে 2। তার মানে এটাকে চাইলে আমি পরের লাইনে লিখতে পারি, এটা হচ্ছে সমান সমান আপনার কিউ স্কোয়ার বাই 2c, কিউ স্কোয়ার বাই 2c, বুঝতে পারছেন? বা কিউ স্কোয়ার বাই 2c না বলে এটা বলতে পারেন হাফ, এবার সুন্দর লাগবে, হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ কিউ স্কোয়ার বাই সি, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার কৃত কাজ, মানে আপনি যদি একটা, এটা হচ্ছে আপনার কৃত কাজ, এটা কিন্তু একটা সূত্র, হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা হচ্ছে আপনি কতটুকু কাজ করবেন তার সূত্র, হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা হচ্ছে আপনি কতটুকু কাজ করবেন তার সূত্র, ঠিক আছে? আপনি যদি কিউ পরিমাণ চার্জকে আনতে চান একটা ধারকের মধ্যে, তাহলে আপনার কতটুকু কাজ করতে হবে সেটা আপনার ডিপেন্ড করবে তার ধারকত্ব এবং তার চার্জের উপর। অর্থাৎ যে চার্জটা বলবে সেটাকে স্কোয়ার করে দিয়ে ধারকত্ব দ্বারা ভাগ করবেন আর একটা হাফ গুণ করে দিবেন, তাহলে আপনার সঞ্চিত শক্তি বা সঞ্চিত কাজ বা কৃত কাজের পরিমাণ বের হয়ে যাবে। আচ্ছা, তো ধরেন আমি যদি এটাকে ইউ দ্বারা প্রকাশ করি, তাহলে এটা যদি আমি ইউ দ্বারা প্রকাশ করি তাহলে ইউ গুলো কি দাঁড়াচ্ছে, ইউ সমান সমান, এটা ধরেন আমি ইউ দ্বারা প্রকাশ করলাম, তাহলে ইউ সমান সমান হচ্ছে আপনার হাফ কিউ স্কোয়ার বাই সি, ঠিক আছে? এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটা ধরেন দিলাম আমি 1 নম্বর ইকুয়েশন। এতটুকু বুঝছেন? আর বেশি না, আরেকটা লাইন আছে, এতটুকু বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, এই ইন্টিগ্রেশনের টপিকটা আপনারা না বুঝলে কিছু করার নাই, না বুঝলে কিছু করার নাই, আমি যতটুকু আপনাদের ধরেন একা একা বুঝার মতো আছে ততটুকু আমি দেখাই দিচ্ছি, এর বাইরে কিছু আমি আর দেখাইতে পারবো না, কারণ আপনারা না পারেন ত্রিকোণমিতি, এখনো সূত্র কিছু জানেন না, না আপনার অন্তরীকরণ পারেন, দুইটা বড় বড় জায়ান্ট চ্যাপ্টার জাম্প করে ইন্টিগ্রেশন আসা যাবে না, এগুলোর সূত্র পাঠতে হবে আপনাকে, ঠিক আছে? তাহলে দেখেন ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার বাই সি, এই কিউটার এই ইউটার মান হচ্ছে স্থিতিশক্তি, মাথায় রাখবেন, এই ইউটার মান হচ্ছে স্থিতিশক্তি, ঠিক আছে? এই ইউটার মান হচ্ছে আপনার স্থিতিশক্তি, এটা একটা ধারকের শক্তির সমীকরণ ভাইয়া, এটা একটা সূত্র, ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার সি, কৃতকাজ বাই স্থিতিশক্তি, এটা একটা সূত্র। আরেকটা সূত্র যেটা আছে আপনাদের বইতে যেটা আছে ওটা প্রুফ করি। আমরা আবার একটা ইকুয়েশন জানি যে কিউ ইকুয়াল টু সিভি, এই যে দেখেন ধারকের সূত্র পাইছেন, দেখেন কিউ ইকুয়াল টু সিভি লেখা যায় না? আচ্ছা, কিউ ইকুয়াল টু যদি সিভি হয় তাহলে এই যে জায়গায়, এই যে আপনার এখানে ইউ সমান সমান যে কিউ আছে, এই কিউ এর জায়গায় সিভি বসাইতে পারি না? ইউ সমান সমান কি হাফ কিউ স্কয়ার বাই সি, তাহলে আমি ধরেন এই যে কিউটা আছে, কিউ এর জায়গায় যদি আমি এখন সিভি বসাই দিই তাহলে এটা কি হয়ে যাবে? সি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি, তাই না? সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি, এতটুকু বুঝছেন সবাই ভাইয়া? বাকিরা বুঝছেন এতটুকু? এটা তো এখন তো না বুঝার কিছু নাই, কিউ সমান সমান সিভি, এটা আমি 1 নম্বর ইকুয়েশনে বসাই দিছি, তাহলে কি হবে হাফ সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি। আচ্ছা, নিচে একটা সি আছে না, কাটাকাটি যায় না এটা? তো কাটাকাটি গেলে এটা কি হয়ে যাবে হাফ সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমার সূত্র, এটা হচ্ছে সেকেন্ড সূত্র। অর্থাৎ আমি যদি কখনো আপনাকে বলি যে আমি 10 কুলম্ব চার্জকে
আমি 10 কুলম চার্জকে একটা ধারকে সঞ্চিত করতে চাচ্ছি বা করছি, এবং ওই ধারকের ক্যাপাসিট্যান্স 2 ফ্যারাডে, তখন শক্তি সঞ্চিত শক্তির ইকুয়েশন কোনটা হবে? এইটা, কারণ এখানে চার্জ দেওয়া আছে, ক্যাপাসিট্যান্সও দেওয়া আছে। তখন সূত্র হচ্ছে ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কয়ার বাই সি। ঠিক আছে, এখন আমি ধরেন আপনাকে আরেকটা অঙ্ক দিচ্ছি, সেখানে আমি আর চার্জের পরিমাণটা বলি নাই, আমি খালি বলছি যে আমি একটা ধারকে 2 ফ্যারাডের ক্যাপাসিট্যান্স আলা একটা ধারকে, মানে 2 ফ্যারাডের ধারকত্ব বিশিষ্ট একটা ধারকে 5 ভোল্ট শক্তি কি করছি, স্থানান্তর করছি বা শক্তি সঞ্চয় করছি, তাহলে আমার টোটাল শক্তি কত বা জমা স্থিতি শক্তি কত? তখন সূত্র হচ্ছে হাফ সি ভি স্কয়ার। বুঝা গেছে ভাইয়া? বুঝতে পারছেন? আচ্ছা, জি আমি ভাই। আরেকবার একটা শর্ট রিভিউ দিচ্ছি। ঠিক আছে, একটা শর্ট রিভিউ দিচ্ছি ভাইয়া। আহ কে কোথায় কি বুঝেন না একটু বলেন। কে কোন জায়গায় কোনটা বুঝেন না একটু বলেন তো ভাইয়া। আচ্ছা, যে দুইজন গেছে গা, আর 10 জন ছিল, এখন দেখতেছি 8 জন আছে। একটার নাম হচ্ছে দিহান আর একটার নাম হচ্ছে আশফাক। কিরে ভাই, তোমাদের সাথে কথা বলতেছি না, আমি জিজ্ঞেস করতেছি, কথা কানে যাচ্ছে না? কেউ হ্যাঁ, কিছু জানো? DW ইকুয়ালস টু VDQ এর সূত্রটা কিভাবে আসে সেটা বুঝতেছি না। দাঁড়াও জয়দা, আমি এখন পড়ার কথা বলতেছি না, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি যে ওরা যে গেছে এখন কি কোনো কোচিং আছে কারো? না ভাইয়া। তার মানে না, দিহান বা আশফাকের কিছু কোচিং টোচিং আছে, কিছু জানো এরকম? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি একটু আপনাদেরকে একটা অ্যালার্ট দিয়ে দিচ্ছি, কথাটা মাথায় মাথায় একবারে ভালো মতো ঢুকাই নেন। প্রথম কথা হচ্ছে, আমি যেমন হচ্ছে ফাইজলামি করি, ভালো ভালো, যদি আপনি আপনার আমার ভালো ফর্ম কখনো দেখেন নাই, সামনাসামনি হলে বুঝতেন, আমি অনেক মজা করি, ঠিক আছে, মজা করে পড়াই। এখন অনলাইনে তো একটু ইয়া লাগতেছে, সামনাসামনি দেখতেন অনেক ভালোভাবে মজা করে পড়াতাম। আমি ভালো, আবার খারাপ বলবে খুব খারাপ, জিনিসটা একটু মাথায় গেঁথে রাখেন। আমি যতক্ষণ না বলবো ক্লাস শেষ হয়েছে, বা আপনার এটা আপনার ইচ্ছা মতো আসার জায়গা না যে আপনি ইচ্ছা মতো ঢুকবেন, ইচ্ছা মতো বের হবেন, সেটা রেড ওয়ার্নিং আপনাদের সবাইকে বলতেছি। কেউ কখনো ক্লাস করতে পারবেন না, সমস্যা ভাইয়াকে ইনফর্ম করে দিবেন, সমস্যা নাই, পরে যে কোনো সময় বলবেন, আমি বুঝিয়ে দিব আপনাকে। কিন্তু এটা মনে করেন না যে আপনাদের মানে ইচ্ছা, এটা অন্য কোচিং বা স্কুল যে আপনি ঢুকবেন বেরোবেন, আমার কি, ঠিক আছে? তো ওদের দুজনেরটা আমি দেখবো, ঠিক আছে, এদের দুজনেরটা আমি দেখবো, ওদের দুজনের ব্যাপারটা আমি দেখবো, এটা নিয়ে আপনাদের নাক গলানোর দরকার নাই। বাট আপনাদেরকে একটা ধরনের ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা আমাকে না ইনফর্ম করতে হলে মেঘলাকে ইনফর্ম করে দিবেন। আমি যেন ওদের দুজন বাদ দেয় আপনাদের মধ্যে কারো জন্য ফিচারটা না দেখি। আমার কথা কি বুঝছেন সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। ঠিক আছে, সমস্যা থাকবে ভাইয়া, সমস্যা, সমস্যার শেষ নেই, ঠিক আছে, সমস্যা থাকবে। বাট আমার সামনে ফ্র্যাঙ্ক থাকবেন, আপনার এখানে কেউ কাবিল না, এত কাবিল আমার থেকে বেশি জানেন এরকম কোনো কাবিল নাই এখানে, ঠিক আছে? এমন না যে আমি অনেক বড়, আমি আপনাদের চাইতে বয়সে বড়, 7 বছরের বড়, মানে 7 বছর আমি আপনাদের চাইতে বেশি জিনিস দেখছি, অবশ্যই আমি আপনাদের চাইতে বেশি জানি। আপনারা যদি সবই পারতেন তাহলে এখানে তো আসতেন না, প্রথম কথা, এখানে তো আর গল্প করতে আসতেছি না আমরা, তা আপনারা কিছু শিখতে আসছেন। হ্যাঁ, আপনি পারেন আর একটা ছেলে পারে না, তো আমার দায়িত্ব ওকে বুঝিয়ে দেওয়া। বিরক্ত হইতে পারেন, ফাইন, আমাকে রিপোর্ট করবেন বা আমাকে মেসেজ দিবেন, আমি ফ্র্যাঙ্কলি, যারা আমার সাথে কথা বলছো, মেসেজ দিছো, তাদের কারোর সাথে আমি রুড বিহেভ করছি কিনা জিজ্ঞেস করে নিও। বা কেউ যদি আমাকে এখন পর্যন্ত কেউ বলো নাই যে ভাই এটা বুঝি না, বুঝাই দেন আলাদা, বলে দেখতে পারো, দেখো ভাইয়া বুঝাই দিই কি দিই না, ওকে? বাট ডোন্ট ট্রিট মি লাইক স্ট্রেঞ্জার। আমাকে যদি আপনারা মনে করেন যে বাকি টিচারদের মধ্যে ঢুকবেন আসবেন, তাহলে পরবর্তীতে সমস্যা হবে। তো আপনারা করছেন নাই করেননি আমি জানি না, তবে সবাইকে জানাই রাখছি, কথাটা সবার মাথায় ঢুকে রাখবেন, বুঝা গেছে? জি ঠিক আছে, ভাইয়া। ওকে। আচ্ছা, আবার আমরা পড়ায় ফিরে আসি। আর কারো যদি কোনদিন ক্লাস করতে সমস্যা হয়, যেমন তৌসিফের কয়েকটা ক্লাস মিস গেছে, ভাইয়া তোমাকে জানাই দিচ্ছি, তোমার যদি সমস্যা হয় আমাকে ইনফর্ম করবা, আমাকে দরকার কল দিবা, অর মেঘলাকে জানাই দিবা বা গ্রুপে জানাই দিবা। আমাকে যদি জানাই দিতে ভয় লাগে, নার্ভাস লাগে, তাহলে তুমি গ্রুপে বলবা। আর আমাকে ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া, এখানে চিল, আমাকে ভয় পাওয়ার কিছু নাই, আমি ঠান্ডা মাথা মানুষ, ঠিক আছে? যত না তোমরা বেয়াদবি করতেছো, বেয়াদবি করলে আমি অনেক খারাপ মানুষ, তাছাড়া আমি অনেক ঠান্ডা মাথার মানুষ, তো যে কোনো কিছু নির্ভয় আমাকে বলতে পারো, ক্লিয়ার?
তৌসিফ ভাইয়া আপনার ক্লাস কিন্তু অনেকগুলো মিস যায়, ঠিক আছে, যেগুলো আপনি রিকভারি পান না কারণ আপনি কিছু বলেন না। তো নেক্সট টাইম আপনি যদি মিস যায় এগুলাকে জি ইনফর্ম করে ভাইয়া। রাখবেন, তাহলে ক্লাসে রেকর্ড করবো। বুঝতে পারছেন কথা? জি ভাইয়া। ওকে। হ্যাঁ জয়িতা, কি প্রশ্ন হচ্ছিল তাড়াতাড়ি করো ভাইয়া, লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। DW equals to VDQ। হ্যাঁ ডিডাব্লিউ ইকুয়ালস টু ভিডিকিউ কিভাবে আসছে? জি ভাই। আচ্ছা ডিডাব্লিউ ইকুয়াল টু ভিডিকিউ কিভাবে আসছে যদি এই জিনিসটা বুঝাতে চাই, যে আপনার কাজের সংজ্ঞাটা কি? কাজ বিভব পার্থক্য কিন্তু চার্জ, ঠিক আছে। আচ্ছা দেখেন আমি জিনিসটা বুঝাই, যে বিভবে একটা সূত্র ছিল না আপনার, ডাব্লিউ ইকুয়াল টু ভি এ, একটু মাথা খাটাইতে হবে ভাইয়া, ভি এ মাইনাস ভিবি ইন্টু কিউ। এই সূত্র এবার যদি ভুলে যান তাহলে তো হবে না, ঠিক আছে, মনে আসছে? এখন ভি আর ভিবি কে আমি যদি নিট ভি ধরি, অর্থাৎ ধরো ভি এ আর ভিবি কে যদি আমি ধরি, আহ ধরো এই দুইটা পার্থক্য আমি ভি দ্বারা প্রকাশ করলাম, তাহলে ডাব্লিউ হলো ভি কিউ। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা সমস্যা নাই, আপনারা মাত্র শিখতেছেন, এবং আপনারা যারা বই ঘাটছেন তারা হয়তো দেখছেন এই চ্যাপ্টারে আমি অনেক বহিরাগত জিনিস পড়াইছি, খেয়াল করছেন? অনেক বাইরের কনসেপ্ট দিছি, কারণ কেন দিছি রিজন আছে অবশ্যই। এতদিন যে চ্যাপ্টার গুলা দিচ্ছি ওগুলাতে না দিলেও যায় আসে না, কারণ ওগুলা ইন ফার্দার কেস আলাদা। কিন্তু ভাইয়া তোমরা এখন যে অধ্যায়টা পড়তেছো না, সেম পড়া ইন্টারে, সেম পড়া ভার্সিটিতে, তা আমি চাচ্ছি যে শিখতেছো যখন ভালো মতোই শিখে যাও, ঠিক আছে, কারণ তোমাদের বইয়ে কিচ্ছু নাই কনসেপ্ট ভাইয়া। সিভি স্কোয়ার কোথা থেকে আসছে, সিভি স্কোয়ার কি মিন করে, প্রাবল্য ভিডি এর সাথে বিভবের সাথে প্রাবল্যের সম্পর্ক কি, বা অন্যান্য যে সূত্রগুলো আছে এগুলো কিছুই নাই। কিন্তু প্রশ্ন যখন সৃজনশীল দেখবা এই চ্যাপ্টারের উপর, দেখবা যে ধরতে পারতেছো না, যাতে ধরতে পারো সেজন্য এই চ্যাপ্টারতে আমি কিছু অঙ্ক করাইছি। এবং তোমরা অনলাইনে বলে তোমাদেরকে আমি টেস্ট পেপার করাতে পারতেছি না, তোমরা যদি অফলাইন ব্যাচ হইতো আমার তাহলে তোমাদেরকে টেস্ট পেপারও করাইতাম। অনলাইনে টেস্ট পেপার পসিবল না, এই যে আমার টাইপিং করতে যে পরিমাণ টাইম নষ্ট হয় এই যে এখানে লেখাতে, অফলাইন হলে তো এগুলো ধরো বোর্ডে আমি 2 মিনিটে লিখে ফেলতাম। তো অফলাইন ক্লাসগুলো আরো ভালো হইতো, বাট দেখি অফলাইনে নেওয়ার পসিবিলিটি খুব কম। আমার ভার্সিটি যদিও বন্ধ, তারপরে দেখি। সো অনলাইনে সেজন্য টেস্ট পেপার দেখতে পারতেছি না, তো তোমাদেরকে আমি একটা সাজেশন দিব। এই চ্যাপ্টারটা প্রায় শেষ, হ্যাঁ শেষই বলতে পারো। ওই আপনার খালি ইয়ে আছে যে ওই বিভিন্ন ইনজেক্ট মিটারে কিভাবে কাজ করে, বা ফটোকপিয়ার মেশিন কিভাবে কাজ করে, বা স্থিরতৈলের ব্যবহার, এই হালকা পাতলা এগুলো 2 নম্বরের জিনিস, এগুলো তোমরা একা একা পড়লেই বুঝবে। তো আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করবো যে টেস্ট পেপারটা দেখেন এই চ্যাপ্টারের, ঠিক আছে, একটু দেখেন অঙ্কগুলো কিভাবে আসে, ঠিক আছে, ধরতে পারেন কিনা। যদি না ধরতে পারেন তাহলে নেক্সট ক্লাসে আমরা বলি না, আমি কয়েকটা অঙ্ক করাবো। বুঝতে পারছেন? বুঝা গেছে ভাইয়া? আচ্ছা তাহলে এই দুইটা সূত্র কি ক্লিয়ার? এর মধ্যে 2 নম্বর সূত্রটা মনে হয় তোমাদের বইতে আছে, 1 নম্বরটা নাই, তাহলে 1 নম্বরটা লিখে রাখতে পারো। দুইটাই হচ্ছে আপনার সঞ্চিত শক্তির সূত্র, দুইটাই সঞ্চিত শক্তির সূত্র। বুঝা গেছে? ভাইয়া বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকে এতটুকু শেষ করে দিই। নেক্সট ক্লাসে আপনাদের টেস্ট পেপারে বা এই চ্যাপ্টারের উপর যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, যে কোনো সমস্যা ওইটা সলভ করে। আর এই চ্যাপ্টারে যে হালকা 2 নম্বর যে প্রশ্নগুলো আছে ওইটা প্রথম আধা ঘন্টায় শেষ করে দিব। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলবেন, সলভ করে দিব। আর যদি না থাকে তাহলে আমরা কেমিস্ট্রি দেবো। ক্লিয়ার? বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, তাহলে নেক্সট ক্লাসে ইন টাইমে জয়েন করবেন, তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর আজকে আপনাদের হ্যাঁ 12 নম্বর ক্লাস সম্ভবত, ঠিক আছে। তাহলে ভাইয়া ক্লাসটা শেষ করে দিলাম। ওকে, ভাইয়া আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।